নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বর্তমান সময়তে বিভিন্ন ব্যাংক ফিক্সড ডিপোজিটের উপর 7 থেকে 8.5% পর্যন্ত সুদ দিচ্ছে। আর এই কারণের জন্যই বহু মানুষ বর্তমানে ফিক্সড ডিপোজিটকে একটা আকর্ষণীয় ইনভেস্টমেন্ট অপশান হিসাবে বেছে নিচ্ছেন। আমার এই ভিডিওতে আমি ডিসকাস করব বিভিন্ন জনপ্রিয় ব্যাংকের বর্তমান সময়তে এফডির রেট কত এবং কোন ব্যাংক এফডিতে সবথেকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে। বিভিন্ন ভরসাযোগ্য যেসব নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিগুলো আছে তারাই বা এফডির উপর কীরকম ইন্টারেস্ট দিচ্ছে, এফডি রেট কি আরও বাড়বে ভবিষ্যতে, এই সময়ে এফডিতে বিনিয়োগ করা কি উচিত, এ সমস্তই আলোচনা করব এই ভিডিওতে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো প্রথমেই যে বিষয়টা আলোচনা করব যে বিভিন্ন যেসব জনপ্রিয় সরকারি এবং বেসরকারি ব্যাংক আছে তাদের বর্তমানে এফডির রেট কীরকম আছে। এক্ষেত্রে আমি জেনারেল পাবলিক এবং সিনিয়র সিটিজেন উভয়ের ক্ষেত্রেই আমি এফডির রেট বিভিন্ন মেয়াদের জন্য আপনাকে শো করছি। এখানে আমি যে টেনিয়রগুলো বেছে নিয়েছি সেটা হলো 1 থেকে 2 বছর, 2 থেকে 3 বছর, 3 থেকে 5 বছর এবং 5 বছরের উপর। এবার আপনাকে আমি দেখাচ্ছি যে 1 থেকে 2 বছরের টেনিয়রের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকে কীরকম এফডি দিচ্ছে তার লিস্টটা আপনাকে শো করছি। দেখুন, যেটা আমি গ্রিন কালার দিয়ে শো করেছি সেইগুলোর ক্ষেত্রে এফডি রেট সবথেকে বেশি। তারপর যেটা লাল কালার আছে সেটা এফডি রেট মাঝামাঝি আছে এবং যেগুলো সাদা আছে সেগুলোর এফডি রেট কম আছে। এবার যদি দেখুন আমি 1 থেকে 2 বছরের মধ্যে যদি এফডি রেট দেখি তাহলে বন্ধন ব্যাংক কিন্তু সবথেকে বেশি এফডি রেট দিচ্ছে 1 থেকে 2 বছরের মধ্যে। সেক্ষেত্রে বন্ধন ব্যাংকের ক্ষেত্রে জেনারেল পাবলিকের জন্য এফডি রেট হচ্ছে 7.25% এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সেটা আসছে 7.75%। এইবার এর থেকে একটু কম 7%-এর আশেপাশে আছে যে ব্যাংকগুলোতে এফডি রেট, সেগুলো আছে আপনার ইউনিয়ন ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, তারপরে আছে ইন্দাসইন্ড ব্যাংক। সুতরাং আপনি যদি 1 থেকে 2 বছরের জন্য এফডি করতে চান তাহলে আপনি এই ব্যাংকগুলোর দিকে নজর দিতে পারেন। এরপর যদি আপনার ফিক্সড ডিপোজিটের টেনিওরটা একটু বেশি হয়, অর্থাৎ 2 থেকে 3 সালের মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে দেখুন যে ইন্দাসইন্ড ব্যাংক কিন্তু সবথেকে বেশি রেট দিচ্ছে। সাধারণ পাবলিকের জন্য 7.50% রেট দিচ্ছে আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দিচ্ছে 8.25%। এরপর 7 থেকে 7.25 পর্যন্ত ইন্টারেস্ট রেট দিচ্ছে এরকম ব্যাংক আছে পিএনবি ব্যাংক, কানাড়া ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, তারপরে আসছে আপনার এইচডিএফসি ব্যাংক, তারপরে অ্যাক্সিস ব্যাংক এবং বন্ধন ব্যাংক। এরা সবাই 7 থেকে 7.25%-এর আশেপাশে ইন্টারেস্ট দিচ্ছে। এবার যদি এফডির টেনিওরটা আরও বেশি হয়, অর্থাৎ 3 থেকে 5 বছর যদি হয়, তো সেক্ষেত্রে কোন কোন ব্যাংক ভালো ইন্টারেস্ট দিচ্ছে। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই ইন্টারেস্ট রেটটা ওই 7.25 থেকে 7.3 আশেপাশে আছে যে ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলো হলো ইউনিয়ন ব্যাংক, তারপরে আপনার আসছে এইচডিএফসি ব্যাংক, তারপরে আসছে ইন্দাসইন্ড ব্যাংক এবং বন্ধন ব্যাংক। সুতরাং যদি আপনি 3 থেকে 5 বছরের জন্য এফডি করেন তাহলে এই ব্যাংকগুলোর কথা ভাবতে পারেন। এরপর যদি আরও দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের কথা ভাবেন তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যদি 5 বছরের বেশি টেনিওরটা হয় তাহলে কিন্তু কোনো ব্যাংকে আর বেশি ইন্টারেস্ট দিচ্ছে না, কারণ 5 বছর অনেকটা বেশি সময়। ইন্টারেস্ট রেট কেমন থাকবে সে বিষয়ে প্রেডিক্ট করা আগে থেকে খুব মুশকিল, সেই কারণের জন্য কিন্তু কোনো ব্যাংকই বেশি ইন্টারেস্ট দিচ্ছে না। শুধুমাত্র এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে 7.20% ইন্টারেস্ট দেবে 5 বছরের বেশি হলে, আর আছে আপনার ইন্দাসইন্ড ব্যাংক যারা দেবে 7%, এবং তারপর যেসব বাকি ব্যাংকগুলো আছে সেগুলো কিন্তু সবই 7%-এর নিচে থাকছে। সুতরাং যদি আপনি এই মুহূর্তে এফডির জন্য ইনভেস্ট করতে চান তাহলে আমার মতে আপনার এফডি টেনিওরটা যদি 1 থেকে 2 বছর হয় তাহলে আপনি ভালো রিটার্ন পাবেন, অথবা ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর পর্যন্ত আপনি এফডিতে ইনভেস্ট করতে পারেন, কারণ তারপর সেই সময় ভারতের ইকোনমিক কন্ডিশন কেমন থাকবে। তো বেটার কি আপনি 1 থেকে 3 বছরের মধ্যে এফডিতে রাখুন, আপনি মোটামুটি ভালো ইন্টারেস্ট পাবেন। এরপর আপনাদেরকে আমি দেখাবো যে বিভিন্ন যেসব রেপুটেড নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি আছে তাদের এফডির রেট কেমন। দেখুন, এটা দেখা যায় যে ব্যাংকের থেকে যেসব নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিগুলো থাকে সেগুলোর ইন্টারেস্ট রেট একটু বেশি হয়, কারণ সেগুলোতে মানুষ খুব একটা ইনভেস্ট করে না, তো সেই কারণে তাদেরকে একটু বেশি ইন্টারেস্ট দিতে হয়, কারণ মানুষ মনে করে যে সেটা একটু ঝুঁকিপূর্ণ। তবু আমি 5টা এরকম নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি অথবা স্মল ফাইন্যান্স ব্যাংকের কথা বলবো যেগুলো কিন্তু খুবই ভরসাযোগ্য। তার মধ্যে যেটা প্রথম আছে সেটা হলো বাজাজ ফিনসার্ভ। এটা জানেনই যে বাজাজ ফিনান্স এবং বাজাজ ফিনসার্ভ এটা দেশের সবথেকে বড় নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি। সুতরাং এই কোম্পানিতে এফডি করা আপনার পক্ষে যথেষ্ট সিকিউর। তারপরে আসছে এইচডিএফসি লিমিটেড। এইচডিএফসি লিমিটেড হলো হাউজিং ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন। এই যে আমরা এইচডিএফসি ব্যাংক আছে না, তো এইচডিএফসি ব্যাংকের ম্যাক্সিমাম শেয়ারটাই কিন্তু এইচডিএফসির অধীনে আছে। তো এইচডিএফসিও একটা রেপুটেড নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি, এখানে এফডিও যথেষ্ট ভরসাযোগ্য। তারপরে আছে মহিন্দ্রা ফাইন্যান্স, এটাও মহিন্দ্রা গ্রুপের, সুতরাং এর একটা রেপুটেশন আছে। তারপরে আছে এলআইসি হাউজিং ফাইন্যান্স কোম্পানি এবং সবার শেষে আছে স্মল ফাইন্যান্স ব্যাংক।
এইবার আমি দেখব যে এই নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিগুলোতে বিভিন্ন টেনিয়ারের জন্য এরা কীরকম রেট আপনাকে প্রোভাইড করছে। যদি 1 বছর থেকে 2 বছর এই যদি টেনিয়রটা দেখেন, তাহলে দেখতে পাচ্ছি যে উজ্জীবন স্মল ফাইন্যান্স সবথেকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে 7.50। তারপরেতে আছে এইচডিএফসি লিমিটেড এবং বাজাজ ফিনসার্ভ, এদেরও কিন্তু রেট যথেষ্টই ভালো, 7.3%-এর কাছাকাছি। তারপর 2 থেকে 3 বছরের টেনিয়রে যদি দেখি, সেক্ষেত্রে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক তো বেশি দিচ্ছে 8%, আর বাকি যেগুলো আছে যেমন ধরুন এইচডিএফসি, বাজাজ ফাইন্যান্স, এরাও কিন্তু 7.5%-এর আশেপাশে ইন্টারেস্ট দিচ্ছে। 3 থেকে 5 বছরের ক্ষেত্রে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক দিচ্ছে 7.5%, বাজাজ ফিনসার্ভ দিচ্ছে 7.6% এবং মহিন্দ্রা ফিনান্স দিচ্ছে 7.75%। বাকি এইচডিএফসি, এলআইসি, হাউজিং ফিনান্স এরাও 7%-এর উপরে দিচ্ছে। এরপর যদি 5 বছরের বেশি টেনিয়র হয়, তো সেক্ষেত্রে সবথেকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে কে? বাজাজ ফিনসার্ভ, এরা দিচ্ছে 7.85%, এবং তারপরে আছে এলআইসি, হাউজিং ফিনান্স, এরা দিচ্ছে 7.40%। এবার আপনার মনে যে প্রশ্নটা সবথেকে বেশি আসবে যে এই কোম্পানিগুলো, এই যে নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিগুলো বলছেন বা এই স্মল ফিনান্স ব্যাংক যেটা বলছেন, তো এটা কতটা ভরসাযোগ্য? কোনো নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানির ক্রেডিবিলিটি, অর্থাৎ আপনি যে টাকাটা জমা দিলেন এই টাকাটা ফেরত দেওয়ার ক্ষমতা কতটুকু আছে, এগুলো সম্বন্ধে রিসার্চ করে বিভিন্ন সংস্থা। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সংস্থা হলো ক্রিসিল। তো আপনি দেখুন, আমি এই 5টা নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে কিন্তু ওদের নামের পাশে ওদের ক্রিসিল র্যাঙ্কিংটা শো করছি। যেমন ধরুন বাজাজ ফিনান্সের ক্ষেত্রে এদের ক্রিসিল র্যাঙ্কিং হচ্ছে AAA, তারপর এইচডিএফসি লিমিটেডের ক্ষেত্রেও এদের ক্রিসিল র্যাঙ্কিংটা হচ্ছে AAA, মহিন্দ্রা ফিনান্সের ক্ষেত্রেও দেখা যাচ্ছে AAA, এলআইসি হাউজিং ফাইন্যান্স এদের ক্ষেত্রেও AAA, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে এটা হচ্ছে A+। এবার আপনি জানতে চাইবেন যে AAA ব্যাপারটা কি। আমি আপনাকে বলি যে ক্রিসিল যখন র্যাঙ্কিং করে, র্যাঙ্কিং স্কেলে এদের 21টা পয়েন্ট আছে, অর্থাৎ সবথেকে যার ক্রেডিবিলিটি বেশি সে 1 নম্বর র্যাঙ্কে থাকে এবং 21 নম্বরে যে থাকছে তার র্যাঙ্কিং সবথেকে কম। এই AAA র্যাঙ্কিং হচ্ছে 1 নম্বর, অর্থাৎ সবথেকে ভালো ক্যাটাগরি, সেটা হচ্ছে AAA। এবার তারপরে যেটা আসছে সেটা হচ্ছে AA+। দেখুন আপনাকে আমি আমার এই স্ক্রিনের ডান দিকে শো করেছি, 2 নম্বর পজিশনে থাকছে AA+, 4 নম্বরে আসছে AA-, 5 নম্বরে আসছে A+। দেখুন আমার প্রথম 4টে নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি আছে, এইগুলোর ক্রিসিল র্যাঙ্কিং কিন্তু সবগুলোর ক্ষেত্রেই AAA, অর্থাৎ সব থেকে ভালো। তো এইগুলোকে আপনি ভরসা করতেই পারেন। হ্যাঁ, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে এর রেটিংটা একটু কম, এটা 5 আছে, তবুও এটাও যথেষ্ট ভালো। অনেকের মনে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে এফডির রেট কি আরও বাড়বে? অনেকে এখনও পর্যন্ত এফডিতে ইনভেস্ট করেননি, কারণ তারা ওয়েট করে আছেন, কারণ দেখছেন যে মে মাস থেকে প্রতি মাসে মাসে একটু একটু করে এফডি রেট বেড়েই চলেছে, সুতরাং আরও ওয়েট করলে হয়তো এফডি রেট আরও একটু বাড়বে। তো তাদের উদ্দেশ্যে বলি, আগামী যে জানুয়ারি মাস আসছে তার যে ফোরকাস্টেড ইনফ্লেশন সেটা হচ্ছে 5.7%, আর আরবিআই চাই সাধারণত যে ইনফ্লেশন রেটটা 6% বা তার আশেপাশে থাকে। এবার দেখুন ক্রমাগত 3 মাসের মূল্যবৃদ্ধি কিন্তু সেক্ষেত্রে 6%-এর নিচে থাকছে, কারণ নভেম্বরের ক্ষেত্রে ইনফ্লেশন রেট ছিল 5.88%, ডিসেম্বরের ক্ষেত্রে ইনফ্লেশন রেটটা হচ্ছে 5.72%, জানুয়ারির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফোরকাস্টেড যে ইনফ্লেশন রেটটা আছে সেটা 5.70%। সুতরাং এই যে ক্রমাগত 3 মাস এই ইনফ্লেশন রেটটা 6%-এর আশেপাশেই থাকছে, সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু ভাববে পরবর্তী সময়তে যে আর রেপো রেট বাড়াবে কি না। তো পরবর্তী যে রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসির যে মিটিংটা আছে সেটা ফেব্রুয়ারির 6 থেকে 8 তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে রিজার্ভ ব্যাঙ্ক যদি রেপো রেট আরও বাড়ায়ও, তো তার চান্স কিন্তু আর হয়তো একবারই রেপো রেট বাড়তে পারে। বর্তমানে রেপো রেট আছে 6.25%, তো সেক্ষেত্রে তারা আর একবার হয়তো 6.50 পর্যন্ত রেপো রেট নিয়ে যেতে পারে, কিন্তু তারপরে আর তারা রেপো রেট বাড়াবে এই সম্ভাবনা খুবই ক্ষীণ। এর পিছনেও কারণ আছে। কারণটা কি? কারণ যখনই আপনি রেপো রেট বাড়াচ্ছেন তখনই কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়ছে। এবার ইন্টারেস্ট রেট যখনই বাড়ছে সেক্ষেত্রে কি বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে তাদের কস্ট অফ ক্যাপিটাল বেশি হচ্ছে, তো তারা বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে পারছে না। তারপরে সাধারণ মানুষ যখনই ইন্টারেস্ট রেট বেশি হবে তারা জিনিসপত্র বেশি কিনবে না, বেশি খরচা করবে না। তো সেক্ষেত্রে কী হবে, দেশের যে প্রগতি বা ডেভেলপমেন্ট সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আরবিআই কিন্তু সেটা চাইবে না, কারণ ভারত একটা উন্নয়নশীল দেশ। তো আরবিআইকে সবসময় দেখতে হবে যে ভারতের যে গ্রোথটা আছে, আমাদের যে জিডিপি গ্রোথের যে ফোরকাস্ট আছে সেটা যেন 6 থেকে 8%-এর কাছাকাছি থাকে। তো সেইটাকে মেনটেন করার জন্য কিন্তু আরবিআই হয়তো আর বেশি রেপো রেট বাড়াবে না। এবার আপনার মনে যে প্রশ্নটা আসবে যে এই সময়তে কি এফডিতে বিনিয়োগ করা উচিত, এই প্রসঙ্গে বলি যদি আপনি স্বল্প মেয়াদে ইনভেস্ট করতে চান 1 থেকে 3 বছরের জন্য, তাহলে কিন্তু এফডি কিন্তু একটা আকর্ষণীয় রিটার্নই দিচ্ছে। কেন বলছি, আমি জেনারেলি এফডিতে ইনভেস্ট করা খুব একটা প্রেফার করি না
ইনভেস্টমেন্টের জন্য আমি সবসময় বলি যে আপনি যদি আপনার যে এমার্জেন্সির টাকাটা আছে সেটা পার্ক করতে চান সেটা এফডিতে রাখুন, কারণ এফডিতে অ্যাটলিস্ট আপনার ক্যাপিটালটা প্রোটেক্টেড থাকবে। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে কি যে এফডির ইন্টারেস্ট রেট প্রায় 7.5-এর কাছাকাছি আছে, আর ইনফ্লেশনটা যেটা জানুয়ারি মাসে প্রজেক্ট করছে সেটা হচ্ছে 5.7%, এবং আরবিআই যে পুরো 2023 সালের যে ফোরকাস্ট ডেটাটা আসছে সেটাও আরবিআই কিন্তু চেষ্টা করবে যে এটা 6%-এর কাছাকাছি রাখতে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আপনার ইনফ্লেশন রেটটা হচ্ছে 6%-এর কাছাকাছি, আর আপনার এফডি রিটার্ন দিচ্ছে প্রায় 7.5%। সুতরাং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার রিটার্নটা ইনফ্লেশনকেও ছাড়িয়ে 1.5% বেশি রিটার্ন দিচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমি বলতে পারবো যে আপনার যে বিনিয়োগটা বা আপনার যে ইনভেস্টমেন্ট আছে তার উপর কিন্তু আপনি রিয়াল রিটার্ন পাচ্ছেন, অর্থাৎ ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করার পরেও আপনি 1.5% এক্সট্রা রিটার্ন পাচ্ছেন। এটা কিন্তু একটা ভালো লক্ষণ। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে অনেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এবং এফডিতেও ইনভেস্ট করেন, তো তারা দেখতে পারবেন যে গত 1 বছরে বিভিন্ন যে মিউচুয়াল ফান্ড স্কিমগুলো আছে, যেমন ধরুন ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রেও রিটার্ন নেগেটিভে আছে, -2%, -3% রিটার্ন আছে। তো তাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে তাহলে কি মিউচুয়াল ফান্ড বিক্রি করে দেবো, মিউচুয়াল ফান্ড বিক্রি করে এফডিতে ইনভেস্ট করব? তো তাদের উদ্দেশ্যে বলছি না, আপনি কখনোই মিউচুয়াল ফান্ড বিক্রি করে দিয়ে এফডিতে ইনভেস্ট করবেন না, কারণ মিউচুয়াল ফান্ডটা হচ্ছে আপনার একটা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট এবং এই ইনভেস্টমেন্টটা আপনার একটা গোল বা একটা লক্ষ্যের সাথে অ্যাটাচ করা আছে। তো সেটা কখনোই করতে যাবে না। মিউচুয়াল ফান্ডে যেমন আপনার ইনভেস্টমেন্ট চলছে চলুক, এসআইপি করুন বা লামসাম করুন, যেটা আছে সেটা রেখে দিন। হ্যাঁ, এক্ষেত্রে যদি আপনার আরও অ্যাডিশনাল কিছু টাকা থাকে বা এক্সট্রা কিছু টাকা থাকে, তো সেই টাকাটা আপনি এই মুহূর্তে এক্সট্রা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে আপনি এফডিতে ইনভেস্ট করতে পারেন। কিন্তু কখনোই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টটা স্টপ করবেন না বা এসআইপিটা বন্ধ করবেন না, বা মিউচুয়াল ফান্ডকে বিক্রি করে দিয়ে এফডিতে ইনভেস্ট করবেন না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।